ইউএন কপ সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যর্থনা। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ। যুবরাজ সালমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী রিয়াদ। এবং দেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। এলএনজি সরবরাহে অর্ধেকে নামাচ্ছে কাতার। সরবরাহ ঘাটতি মোকাবিলায় বিকল্প খুঁজছে সরকার। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইউএন কপ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। সব মিলিয়ে 4 সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউ ইয়র্কে গেছেন। এদিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সেখানে তারা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণ বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়। এছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে সফর কবে হবে তা নির্ধারণ করবে। বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জানান, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। Discussions took place, an exchange of pleasantries. The Honorable Ambassador conveyed greetings from His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরান যুদ্ধের কারণে চলতি বছরের নির্ধারিত এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নামিয়ে আনার কথা জানিয়েছে কাতার এনার্জি। সোমবার বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। এর ফলে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় স্বল্পমেয়াদী বিকল্প উৎস খুঁজছে সরকার। পেট্রোবাংলা জানিয়েছে, কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহ কমে যাওয়ায় স্পট মার্কেট থেকে বেশি এলএনজি কেনা এবং অন্যান্য দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য একটাই, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। সার্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লিগ্যাসি বহন করছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াইদ বলেছেন, আঞ্চলিক এ জোটকে কার্যকর করতে সব রকম উদ্যোগ নিতে প্রস্তুত বাংলাদেশ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। রাজধানীতে রিবিল্ডিং ট্রাস্ট উইং রিজিওনাল ইন্টিগ্রেশন পাথওয়েজ ফর রিভাইলাইজিং সার্ক শীর্ষক সেমিনারে আয়োজন করে BIISS। সেমিনারে দেয়া বক্তব্যে তিনি বলেন, সার্কের সাথে বাংলাদেশের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে আছে। South Asia is geographically close. SARC carries a special historical meaning for us. It is a diplomatic legacy of late President Ziaur Rahman, whose vision helped place South Asian regional cooperation on the formal agenda. But that legacy is not only a matter of the past, it also speaks directly to Bangladesh's future. Bangladesh First is more than a slogan. In our foreign policy, it includes building a neighborhood that supports Bangladesh's security. অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক যাত্রায় অংশ নিয়েছেন লাখো ইরানি। তীব্র গরম উপেক্ষা করেই প্রিয় নেতার মরদেহ তেহরান থেকে নেওয়া হচ্ছে আজাদ স্কোয়ারে। কফিন ঘিরে চলে মাতম। একে আধুনিক ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম বলে বর্ণনা করেছেন ইরানি কর্মকর্তারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয় তেহরানের আকাশে বিমান চলাচল।
সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। বুকফাটা আর্তনাদ আর প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন ইরানিরা। তীব্র গরম উপেক্ষা করে সর্বোচ্চ নেতার মরদেহ নিয়ে যাচ্ছেন তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে আজাদি স্কয়ারের দিকে। খামেনির কফিনের পাশাপাশি মেয়ে, নাতনি, জামাতা এবং পুত্রবধূর কফিনও রয়েছে, যা ঘিরে চলছে মাতম। কফিন এক নজর দেখতে অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন রাস্তায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি করেন তারা। খামেনি আমাদের দেশ ও জাতি উভয়ের জন্যই নিরাপত্তার এক রক্ষা কবচের মতো ছিলেন। তা এতটাই পর্যাপ্ত ছিল যে আমরা তার মূল্য উপলব্ধি করতে পারিনি, কিন্তু যেদিন তাকে হারালাম সেদিন থেকে অনুপস্থিতি পুরোপুরি অনুভব করছি। এই শোক মিছিল 10 থেকে 12 ঘন্টা ধরে চলতে পারে বলে জানান ইরানি কর্মকর্তারা। এত মানুষের সমাগমকে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনস্রোত হিসেবে বর্ণনা করেন তারা। সবশেষ ইরানে এত জনসমাগম হয়েছিল 1989 সালে রুহুল্লাহ খোমেনির জানাজায়। নিরাপত্তার স্বার্থে তেহরানের আকাশসীমা ও প্রধান বিমানবন্দরগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এদিকে মূল শোক মিছিলের পর খামেনি ও নিহতদের কফিনগুলো ইরানের পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। পরদিন কফিন নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। 9 জুলাই জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি। আফরিন মৌ, নিউজ 24। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় অংশ নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদ। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই শোকযাত্রায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শোকযাত্রায় অংশ নিয়ে মাহমুদ আহমাদি নেজাদ প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার অবদানের কথা স্বীকার করেন। রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। গাজা উপত্যকায় নিজেদের কমিটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন প্রশাসনিক ব্যবস্থার পথ সুগম করতে তারা এই সিদ্ধান্ত নেয়। 19 বছর ধরে তারা গাজা শাসন করছিল। সোমবার সংগঠনটি জানায় তারা প্রশাসনিক ক্ষমতা একদল ফিলিস্তিনি টেকনোক্রেটের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত স্থগিত শান্তি পরিকল্পনার বাস্তবায়নে অগ্রগতি আনতে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2007 সালে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহার কাছ থেকে নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে গাজা শাসন করে আসছিল হামাস। কক্সবাজারে টানা ভারী বর্ষণে আলাদা 4টি পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা 8 নারী ও শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। এদিকে বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে 3 পার্বত্য জেলায়। বান্দরবনে সাঙ্গুর পানি বেড়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার সকাল থেকে কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যার পর রূপ নেয় ভারী বর্ষণে। মধ্যরাতে উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের 5 জন মাটির নিচে চাপা পড়ে। দ্রুত মাটি খুঁড়ে উদ্ধার করা হলেও মারা যান 4 জন। বারিশার হালে আর তো এটা পানি বানর বন্নর লেস লাইটার আর তো মানুষ সকল বেশাবেশি জানোর হতি সকল যার। এদিকে জামতলী 15 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাটির নিচে চাপা পড়ে 3 জনের মৃত্যু হয়। কক্সবাজারের পাহাড়তলির সাত্তারখোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা যায় আরো একজন। প্রতি বছর পাহাড় কেটে এখানে ফেলে কি করে, বৃষ্টি আসলে তখন পুরা পাহাড় ভেঙে এখানে মানুষের বাসায় পড়ে। ক্যাম্প 15-তে 3 জন আর ক্যাম্প 11-তে 4 জন আর ক্যাম্প 7-এ 1 জন, টোটাল 8 জন। ল্যান্ডস্লাইড রিস্ক এরিয়ায় যারা আছে তাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুততার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। প্রশাসন জানায় ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার কাজ চলছে। এই জন্য চলছে মাইকিংও। পাহাড় ধসের মাধ্যমে কেউ
ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি অথবা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নিয়ে আনার পদক্ষেপ নিয়েছি। রোহিঙ্গা কমিউনিটির যারা লিডার রয়েছেন, কমিউনিটি লিডার রয়েছেন, মাঝি, ইমাম, তারপর আমাদের যারা সিটিভি ভলান্টিয়ার রয়েছেন এবং সাইট ম্যানেজমেন্ট যে ভলান্টিয়াররা রয়েছেন, তারা কাজ করছেন। বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার টেকনাফ সড়কের কিছু অংশ। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও বান্দরবানে 2 দিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। সাঙ্গুর পানি বেড়ে থানচিতে আটকা পড়েছেন পর্যটকরা। চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।